আসসালামু আলাইকুম। আমি আফসারুন নাহার এসএসআর স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে ডিপ্লোমা প্রথম পর্বের ছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস। ছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? অনলাইনের এই ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো তোমাদের সাথে এইটাই আমার প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা আজকে তোমাদের কবিতা নিয়ে আলোচনা করব। তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের প্রথম কবিতাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা। আজকে আমরা বঙ্গভাষা নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমরা দেখি মাইকেল মধুসূদন দত্তের পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভাধর কবি। তিনি আধুনিক বাংলা কবিতার জনক। আমাদের এই প্রিয় কবি বা আধুনিক কবিতার জনক 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হচ্ছে 1873 খ্রিস্টাব্দে কলকাতায় 29শে জুন। তিনি 1842 খ্রিস্টাব্দে হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়েছে। তিনি মাইকেল মধুসূদন দত্ত অসাধারণ প্রতিভাধর থাকায় তিনি গ্রিক, ল্যাটিন, হিব্রু, ফরাসি, জার্মানি, ইতালীয় বিভিন্ন ভাষা মানে মোট 13 থেকে 14টি ভাষা শিখেছিলেন এবং যে পাশ্চাত্য সাহিত্য তার সেটি অধ্যয়ন করেছিলেন এবং তার প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। সেই হিসেবে তিনি প্রথম ইংরেজি সাহিত্যকে বেছে নিয়েছিলেন এবং ইংরেজিতে কবিতা লিখেছিলেন এবং ইংরেজিতে প্রথম সাহিত্য তার হচ্ছে ক্যাপটিভ লেডি উনি রচনা করেন। তারপরে তিনি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, তারপরে ফ্রান্সের ভার্সাইতে ছিলেন। উনি ফ্রান্সের ভার্সাই নগরীতে যখন ছিলেন তখনই এই কবিতাটি তিনি লেখেন। বঙ্গভাষা মানে হচ্ছে বাংলা ভাষা। তো বঙ্গভাষা কবিতাটিতে তিনি সনেট ব্যবহার করেছেন, সেটা আমরা এখন দেখব। দেখো, কবি ইংরেজি ভাষার অনুকরণে বাংলা ভাষায় সনেট লেখা শুরু করেন এবং কবি মাতৃভাষা নামে একটি সনেট লিখেন, আর এটি পরবর্তীতে নাম পরিবর্তন করে বঙ্গভাষা নামে চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে স্থান লাভ করে। তার মানে হচ্ছে সনেট যে আমাদের যে বাংলা ভাষার যে সনেট আছে সেটির প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত এই বঙ্গভাষা দিয়েই শুরু করেন। এবং এখানে যে কথাটা আছে যে প্রথমে এই কবিতাটার নাম থাকে কবি মাতৃভাষা, পরে সেটার নাম পরিবর্তন করে নাম হয় বঙ্গভাষা। এবং এই কবিতাটি দেখো অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রতিটি চরণে 14 মাত্রার 2টি পর্ব। প্রথম পর্ব হচ্ছে 8 মাত্রার এবং দ্বিতীয় পর্ব হচ্ছে 6 মাত্রার সনেট। এখন দেখো সনেটটা কি? সনেট হচ্ছে 14 মাত্রার 14 লাইনের একটি কবিতা। আমরা দেখি সনেটটা ভাঙলে কি দেখা যায়। সনেটটা হচ্ছে প্রথমেই দেখা যায় 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্তবক বিন্যাস, পরেরটি হচ্ছে বিষয়বস্তু। স্তবক বিন্যাসের মধ্যে আবার 2টি ভাগ আছে, একটি হচ্ছে অষ্টক, পরেরটি হচ্ছে ষষ্ঠক। তারপর যে বিষয়বস্তু আছে, বিষয়বস্তুতে আমরা প্রথমে দেখি ভাবের প্রবর্তনা এবং পরের দেখি ভাবের পরিণতি। এখন এই জিনিসগুলো তোমরা ঠিক বুঝবে না যদি তোমরা মূল কবিতাটিতে না যাও। সেক্ষেত্রে আমি এখানে কবিতার 2টি লাইন এখানে তোমাদের বোঝার জন্য লিখে দিয়েছি। দেখো, বঙ্গভাষা কবিতার প্রথম লাইন হচ্ছে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। তাহলে এখন দেখো আমরা যে দেখছি 8 মাত্রার যে পর্বগুলো এবং স্তবক বিন্যাসে আছে অষ্টক এবং ষষ্ঠক, বিষয়বস্তুতে আছে ভাবের প্রবর্তন এবং ভাবের পরিণতি। এখন দেখো কবিতার মধ্যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। তাহলে হে বঙ্গ, দেখো একটা অক্ষর 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে প্রথম যে 8 মাত্রা আছে সেটা। তবর মধ্যে হচ্ছে প্রথম 8 মাত্রা দেখব আমরা। পরবর্তীতে আমরা দেখি বিবিধ রতন, এখানে দেখো 1 2 3 4 5 6, সেখানে আমরা দেখব এই যে 6 মাত্রা।
এখন দেখো মূল এই যে প্রথম যে স্তবকের যে প্রথম যে লাইনটা আছে এই লাইনের মধ্যে দেখো 14টা অক্ষর। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক দ্বিতীয় লাইনটিতেও দেখো এরকম, তা সবে অবোধ আমি। এখানে দেখো 8টা, পরের দেখো 6টা, 1 2 3 4 5 6 অবহেলা করি। তাহলে আমরা এখানে দেখছি 8টা অক্ষর, পরে দেখছি 6টা অক্ষর। এখানে দেখো মোট হচ্ছে 14টা অক্ষর। এইটা হচ্ছে এই সনেটটা একটা বিস্ময়কর একটা কবিতা বলো বা একটা নিয়ম বলো। এখানে আমি তোমাদের মূল কবিতাটা, বইয়ের একটু কবিতা তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কবিতাটা আছে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, এই কবিতাটার মধ্যে মোট দেখো 14টা লাইন। 14টা লাইনের মধ্যে প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর। তোমরা গুনে গুনে দেখতে পারো, প্রত্যেকটা লাইনের মধ্যে 14টা অক্ষর করে আছে এবং পুরা কবিতাটাও 14 লাইনের একটি কবিতা। এই জন্য এটাকে বলে চতুর্দশপদী কবিতা। চতুর্দশ মানে হচ্ছে 14 মাত্রার 14 লাইনের কবিতা। এবং প্রথমে দেখো এখানে আছে যে 8 লাইন, এই 8 লাইনকে বলা হচ্ছে অষ্টক এবং পরের 6 লাইনকে বলা হচ্ছে ষষ্ঠক। এই প্রথম 8 লাইনে থাকে ভাবের প্রবর্তনা এবং শেষের 6 লাইনে থাকে ভাবের পরিণতি। প্রথম 8 লাইনে হচ্ছে স্তবক বিন্যাস, শেষের 6 লাইনে হচ্ছে বিষয়বস্তু। তাহলে দেখো এই যে আমরা পেলাম ভাবের প্রবর্তনা এবং ভাবের পরিণতি। সেক্ষেত্রে আমরা দেখি যে ভাবের প্রবর্তনা হচ্ছে এই যে কবি যখন বিদেশে ছিল, ফ্রান্সে ছিল, তখন সে বাংলা ভাষাকে বা বাংলাদেশকে যখন উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে যে তার সেই যে বাংলাদেশকে সে ফেলে রেখে এসেছে, তার যে এখানে যে বঙ্গভাষার প্রতি তার যে একটা আকর্ষণ এবং গ্রামের মানুষ, তার যে যশোর সাগরদাড়ি গ্রাম এবং তার সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদ, তো এগুলো সে যখন চিন্তা করছে, এটাই হচ্ছে ভাবের প্রবর্তনা। মানে সে স্মৃতি রোমান্থন করছে, যেটাকে ইংরেজিতে বলে নস্টালজিয়া। সে এটা স্মৃতি রোমান্থন করছে এবং ভাবের এই 8 লাইন, প্রথম 8 লাইনের মধ্যে আমরা সেটাই দেখছি যে স্মৃতি রোমান্থন করছে, সে দেশের কথা, দেশের মানুষের কথা মনে করছে। শেষের কবিতার শেষে যে 6 লাইন আছে, সেখানে আমরা দেখি ভাবের পরিণতি। এই যে ভাবটা সে করলো, প্রবর্তনা হলো, তারপরে 6 লাইনে, শেষের 6 লাইনে আমরা দেখি যে সে 6 লাইনে সে দেশের ভালোবাসার টানে একদম শেষ মুহূর্তে পরিণতিতে সে কিন্তু দেশে ফিরে আসে এবং সে মৃত্যুর আগ পর্যন্ত সে স্বদেশেই থাকে, দেশেই তার মৃত্যু হয়। তাহলে এই কবিতাটা, এই 14 লাইনের কবিতার মধ্যে এই 14 লাইনেই কবি সব কিছু বুঝিয়ে দিয়েছে। এখানে স্তবক বিন্যাসের এবং বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা দেখি এই যে এটা একটি সার্থক একটি সনেট কবিতা, যেটি তোমরা পড়লে বুঝতে পারবে। আবার এখানে তোমাদের কিছু ক্ষেত্রে অন্তমিল যেটা আছে, সে অন্তমিলের ক্ষেত্রে এখানে কবি দেখানো হয়েছে যে প্রত্যেকটি যে কবিতা, এটি একটি যে 14 মাত্রার কবিতা এবং এখানে তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে ক খ গ ঘ যে অন্তমিলগুলো দেখিয়ে দিয়েছে, সে অন্তমিলগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। সেক্ষেত্রে দেখা যায় যে এই আমরা জানি এই বঙ্গভাষা কবিতাটি অমিত্রাক্ষর ছন্দ, মানে কোনো মিত্র থাকবে না, মানে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের কোনো মিল নাই। দেখো তোমরা ছাত্রীরা, প্রথম লাইনে আছে বিবিধ রতন, দ্বিতীয় লাইনে আছে অবহেলা করি, রতনের সাথে করি গিয়েছে। তাহলে আমরা প্রথমটা লাইনের সাথে আমরা দ্বিতীয় লাইনের আমরা বাহ্যিক দিক থেকে কোনো মিল দেখতে পাচ্ছি না। কিন্তু ছাত্রীরা, এটার ভিতরে যে অন্তমিলটা আছে, তোমরা যখন মূল কবিতায় চলে যাবে সেক্ষেত্রে তোমরা অন্তমিলটা খুঁজে পাবে। সেখানে অন্তমিলের মধ্যে আমরা দেখি, দেখো তৃতীয় লাইনে আছে পরধনে লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। তাহলে দেখো এই যে এখানে রতন, আমরা দেখি রতন, দ্বিতীয় লাইনে আমরা পাচ্ছি করি, তৃতীয় লাইনে আমরা পেয়েছি ভ্রমণ। তাহলে রতনের সাথে যায় ভ্রমণ এবং করির সাথে যায় আচরি। তাহলে রতনটা যদি ক হয়, করিটা যদি খ হয়, তাহলে দেখো দ্বিতীয় লাইনে আবার ভ্রমণে আছে ক, আবার চতুর্থ লাইনে আচরির মধ্যে আছে ঘ। তাইলে প্রথমে ক, তারপরে খ, তারপরে আবার ক, তারপরে আবার খ।
শেষে আমরা দেখি আবার দেখো শেষের 5 নম্বর লাইনে আছে সুখ পরিহরি, তাহলে এখানে রস্বইকার আছে, যে তাহলে আমরা দ্বিতীয় লাইনে যেরকম দেখেছি, চতুর্থ লাইনে দেখেছি, পঞ্চম লাইনে আবার সেটা পরিহরি হয়ে গেছে, তাহলে তৃতীয় লাইনটা যদি খ হয় তাহলে আমরা এখানে পঞ্চম লাইনে আবার খ পাই। আবার ষষ্ঠ লাইনে যে কায় মন পেয়েছি আমরা, মনটা হচ্ছে ক, তাইলে ক খ ক খ, শেষে পেয়েছি আমরা খ এবং ক। আবার সপ্তম লাইনে আমরা পেয়েছি বড়ি মানে ক, আবার অষ্টম লাইনে খ এবং অষ্টম লাইনে পেয়েছি আমরা ক। তাইলে আবার দেখো ছাত্রীরা, প্রথম লাইনে ক, দ্বিতীয় লাইনে খ, তৃতীয় লাইনে ক, চতুর্থ লাইনে খ, পঞ্চম লাইনে খ, ষষ্ঠ লাইনে ক এবং সপ্তম লাইনে খ, অষ্টম লাইনে আবার ক। এভাবে দেখবা এই লাস্টের এই 6 লাইনের মধ্যেও ঠিক এরকম আছে। যদি পরের ক্ষেত্রে আমরা গ ধরি, রাজির ক্ষেত্রে আমরা ঘ ধরব এবং আজির ক্ষেত্রে আমরা ঘ ধরব, আবার যারে ফিরি ঘরে সেখানে আমরা গ ধরব। তাইলে গ ঘ আবার ঘ গ, শেষেরটাকে আমরা উ ধরব। দেখো পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণি পূর্ণমণি জালে, শেষে দিয়ে আমরা এটাকে উ ধরব, কালে এবং জালে এইটাকেও আমরা উ ধরব। তাহলে দেখো এই যে এই লাইনগুলো তো তোমাদের পরবর্তী পৃষ্ঠার মধ্যে যে অন্তমিল থাকবে, তোমরা ঠিক বুঝবে না যে ক খ খ ক দিয়ে কী বোঝা যাচ্ছে, কিন্তু যদি এভাবে পড়ো তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি পুরো কবিতাটা তোমরা খুব ভালো করে পড়লে তোমরা মোটামুটি বুঝতে পারবে। শেষে দেখো আমরা যে আমি তোমাদেরকে বললাম যে শেষের ভাবের পরিণতির মধ্যে যে উনি যে আবার নিজের দেশে ফিরে আসে, সেই শেষের 2 লাইনে আমরা সেটা প্রকাশ পাই, দেখো বুঝতে পারি। দেখো লেখছে যে কি, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণি পূর্ণমণি জালে, মানে সে আজ্ঞা পাইল যখন কুললক্ষ্মী তাকে স্বপ্নে বলল যে তুই যারে ফিরে যা, ঘরে ফিরে যা, তখন সে আজ্ঞাটা পালন করলো, দেশে ফিরে আসলো এবং পাইল, সে এসে কি পাইল, এসে মাতৃভাষাটাকে সে একদম মানিক রতন বা খনিরূপে স্বর্ণরূপে পেয়ে গেল। তার মানে আমরা দেখি ভাবের পরিণতিতে কবি দেশে ফিরে এসে বঙ্গভাষাকেই একদম সোনার খনি হিসেবে হাতে পেল। তাহলে এই হচ্ছে মূল কবিতাটি। ছাত্রীরা তোমাদের যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দেব। আশা করি যদি পরবর্তীতে আমরা সরাসরি ক্লাসের মধ্যে থাকি তাহলে ক্লাসের মধ্যে তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। তো ছাত্রীরা আমি যতটুকু তোমাদেরকে চেষ্টা করলাম বুঝিয়ে দিলাম, তোমরা মোটামুটি বুঝতে পারলে। মূল কথাই হচ্ছে বঙ্গভাষা কবিতাটি একটি অমৃতাক্ষর ছন্দে সনেট একটি কবিতা, যেটাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা বা সনেটের বৈশিষ্ট্যই হচ্ছে তার 2টি ভাগ থাকবে, স্তবক বিন্যাস এবং বিষয়বস্তু। স্তবক বিন্যাসে অষ্টক এবং ষষ্ঠক থাকবে, আর বিষয়বস্তু থাকবে ভাবের প্রবর্তনা এবং ভাবের পরিণতি। এটাই হচ্ছে সনেটের মূল বৈশিষ্ট্য। এবং সনেট হচ্ছে আমাদের যে মাইকেল মধুসূদন দত্ত, উনি অমৃতাক্ষর ছন্দে লিখেছেন কবিতাটি। এবং 14 মাত্রার কবিতাটি খুবই সুন্দর একটি কবিতা। এটাতে কবির যে বঙ্গভাষা হিসেবে মানে দেশের প্রতি কবির যে ভালোবাসা সেইটাই আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারি বা প্রকাশ পাই। শেষে দেখো আমি এখানে তোমাদেরকে বলে দিয়েছি, এই কবিতায় আমরা মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ ও আত্মপীড়নের কথার প্রতিধ্বনি দেখি কবি মধুসূদনের, মানে কবি মধুসূদন দত্ত মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি যে গভীর অনুরাগ বা ভালোবাসা এবং আত্মপীড়ন, যে সে দেশকে ফেলে রেখে চলে গিয়েছিল, এবং সে আত্মপীড়নের কথাই আমরা এই কবিতাটির মধ্যে পাই। তো ছাত্রীরা কবিতাটি তোমরা খুব ভালো করে পড়বে, আশা করি তোমরা বুঝতে পারবে এবং আমার এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। তো আজ এখানে আমি শেষ করছি। ছাত্রীরা তোমরা সবাই ভালো থেকো। ইনশাল্লাহ আবার আগামী কোনো ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।